মানে আমরা যে নিজের শারীরিক সম্পর্ক হয়েছে ওইটাও বলেছে। আমি বললাম, ও তাহলে তো আপনারা জামাই বউ। জেরিন বলল, এবার কিন্তু আমার রাগ হচ্ছে আপনার উপর। আমি বললাম, আরে রাগের কি আছে, একটু মজা করলাম। আচ্ছা স্বামী কোথায়? জেরিন বলল, জানি না, কিন্তু একটা কথা। আমি বললাম, সেটা কি? আমাকে বললে আমি খুশি হতাম। জেরিন বলল, আসলে আমি আমার ভুলের জন্য স্বামীকে হারাইছি। আমি যদি ওই দিন স্বামীর কথা মতো রাজি হতাম তাহলে আজকে হয়তো স্বামী আমার সাথেই থাকতো, আমাকে আগের মতো ভালোবাসতো। ঠিক তখন জেরিনের ফোনে একটা কল আসে, আর ওই পাশ থেকে একজন বলে, স্বামী আর বেঁচে নেই। এই কথা শুনে জেরিনের হাত থেকে পুস্কার প্লেটটা পড়ে গেল। জেরিন হাউমাউ করে কান্না করে দিয়ে বলল, ফারুক ভাই আপনি কি বলছেন? তখন ওই পাশ থেকে ফারুক ভাইয়া বলল, তাড়াতাড়ি আমাদের বাসায় আসো, সাথে মামা আর মামিকে নিয়ে এসো। তখন জেরিন বলল, আচ্ছা আমি আসছি। তখন জেরিন দেখলাম উঠে চলে যাচ্ছে। তখন আমি বললাম, কোথায় যাচ্ছ আমাদেরকে রেখে? তখন জেরিন বলল, স্বামী নাকি মারা গিয়েছে। ফারুক ভাই বলল, আমাকে আর আব্বুকে সেখানে যেতে এসব বলছে আর কান্না করছে। আমি বললাম, দেখো আজ থেকে কিন্তু আমরা বন্ধু, সো তোমার বিপদে আপদে সবকিছুতেই আমরা তোমার পাশে থাকবো, সো আমরাও তোমার সাথে যাব। তখন রিয়া বলল, কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি চল। তখন জেরিনের সাথে গাড়ি করে চললাম জেরিনের বাসার উদ্দেশ্যে। আমরা গাড়িতে বসে আছি, তখন জেরিন দৌড়ে গিয়ে তার আম্মু আর আব্বুকে বলল যে স্বামী মারা গিয়েছে, আর ফারুক ভাই বলছে সেখানে যাওয়ার জন্য। আর গাইস, আপনারা হয়তো মনে করছেন স্বামী যদি মারা গিয়ে থাকে তাহলে আমি কে? আরে আমি স্বামী। আর যে মারা গেছে সে হলো একটা লাশ মারত, তার পরিচয় কেউ জানে না। সো এবার গল্পে ফিরে যাওয়া যাক। আর কি থেকে কি হয়েছিল সেটা আমি আপনাকে গল্পেই বলবো। তো এবার গল্পটা এনজয় করতে থাকেন, ভিডিওতে একটা লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করবেন। আমি গাড়ি থেকে বাইরে থাকাতেই দেখতে পেলাম মামা আর মামি গাড়ির দিকে আসছে আর কান্না করতে করতে। তখন তারা গাড়িতে বসতেই মামি বলতে লাগলো, আরে রিয়া মামুনি কেমন আছো তুমি? রিয়া বলল, হ্যাঁ ভালো আছি। আর রিয়াকে বললাম, উনিকে? তখন বললাম, এটা হলো রাজ, আর আমরা সবাই বন্ধু। তখন মামি আর কোনো কিছু বলল না। তখন জেরিনের মা তার বাবাকে উদ্দেশ্য করে বলল, আমার ভুলের জন্য আমাদের স্বামী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। যদি আমি স্বামীকে বাসা থেকে বের না করে আমার কাছে রেখে দিতাম তাহলে হয়তো এমনটা হতো না। জেরিনের আব্বু বলল, এখন তুমি একটু চুপ করো প্লিজ, আমি আমার কলিজার টুকরাকে হারাইছি, একমাত্র তোমার উপর ভরসা করে আমি আমার কলিজার টুকরা বোনের ছেলেকে হারাইছি। এই বলে কান্না শুরু করে দিল। আর গাড়ি চলছে তার আপন গতিতে। একটু পর আমাদের বাসার সামনে এসে গাড়িটা থামলো। তখন গাড়ি থেকে সবাই নেমে গেলাম। গাড়ি থেকে নামতেই দেখলাম অনেক মানুষ এসে ভিড় করে দাঁড়িয়ে আছে। তখন আমি মনে মনে বললাম, বাহ, আমার মারা যাওয়ার কথা শুনে দেখলাম সবাই এসেছে, আর বেঁচে থাকতে আমি কাউকেই পাইনি। কি নির্মম এই দুনিয়ার খেলাম। থাক, বেশি কথা না কইয়াম, চলেন এবার গল্পেতে ফিরি। তখন গাড়ি থেকে নেমে জেরিন সুজাম চলে গেল বাসার ভিতরে। গিয়ে দেখতে পেলাম সদর দরজার সামনে আমার লাশটাকে রাখা হয়েছে, পরনে আমার কাপড়, আমার ব্রেসলাইট, সাথে আমার ফোন আর মানি ব্যাগ। আপনারা হয়তো ভাবছেন এগুলা কোথা থেকে আসলাম। আসলে আমি ওই দিন চাচার সাথে কথা বলে এই ব্যবস্থাটা করেছি, কারণ আমি চাই না আবারও তাদের কাছে ফিরে যেতে। দেখলাম বাসার সবাই কান্না করছে, ফারুক ভাই যেন পাগল হয়ে যাচ্ছে, কিন্তু বাবির চোখের দিকে তাকাতেই বোঝা যায় সে যেন বিশ্বজয়ের হাসি হাসছে, কিন্তু সেটা ভিতরে ভিতরে। আর আমি তাকে এক দেখাতেই বুঝে ফেলেছি, কারণ সেই মহিলাকে চেনা হয়ে গেছে আমার অনেক আগেই।
একটু পর দেখলাম আব্বু বের হয়ে আসলো। আব্বুর চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক কান্না করেছে। আর জেরিনের আব্বু তো গিয়ে সুজা ফারুক ভাইকে থাপ্পড় লাগিয়ে দিল। জেরিনের আব্বুর থাপ্পড়ে সবাই অনেকটাই অবাক হলো। ফারুক ভাই বুঝতে পারলো যে তিনি তাকে কেন মেরেছে। ফারুক ভাই কোনো কিছু বলছে না। ফারুক ভাই শুধু একটা কথাই বলল, আমাকে আরো মারেন। আমি কেন ওই দিন ওদের কথা বিশ্বাস করে আমার ভাইটাকে এই বাসা থেকে বের করে দিয়েছি। আমার মতো পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন মামা দেখলাম ফারুক ভাইকে সজোরে টান দিয়ে তার বুকের সাথে চেপে ধরে কান্না করে দিল। আর জেরিন লাশের পাশে বসে কান্না করতে লাগলো। এই স্বামী উঠম, কথা বলছো না কেন? দেখো আমি এসেছি, আমি তোমার সকল কথা শুনবো। তুমি যা যা বলবা আমি তাই তাই করব, কখনো তোমার কথার বিরুদ্ধে যাব না। ওই স্বামী উঠম, আমাকে একা রেখে কি করে তুমি যেতে পারো? ওই আব্বু দেখো না স্বামী কথা বলছে না। তখন মামা বলল, মারে আমাদের স্বামী আর কখনো কথা বলবে না। এই কথা বলতে দেরি হলো, জেরিনের অজ্ঞান হতে দেরি হলো না। তখন আমি আর রিয়াম তার পাশে গিয়ে বসলাম আর তাকে করে নিয়ে গেলাম সোজা হসপিটালে। এই গল্পটা একমাত্র তারাই বুঝতে পারবেন যারা নিজের প্রিয় মানুষটাকে হারাইছেন। একটা কথা কি গাইস, আপনি কি আপনার প্রিয় মানুষটাকে কখনো হারাইছেন? কিংবা যাকে ভালোবাসছেন তাকে কি পাইছেন? অবশ্যই কমেন্টে জানাইবেন। আর আমি মুখে বলি না, আমি পাইনি তাকে। তো বাদ দেন, এবার গল্পেতে ফিরে যাই। একটু পর ওর ফুস ফিরে আসে। তখন জেরিন বলল, আমাকে স্বামীর কাছে নিয়ে চলো তোমরা, আমি স্বামীর কাছে যাব। তখন রিয়া বলল, স্বামীকে কবর দেওয়া হয়ে গেছে। জেরিন বলল, আমি তাকে শেষ দেখাটাও দেখতে পেলাম না। এই বলে আবারও কান্না করতে শুরু করলো। আমি তার মাথার পাশে বসলাম আর বললাম, কান্না করো না, আমরা তো আছি। জেরিন বলল, আমি কান্না না করে কি করব? আমি দোষী, আমার জন্যই স্বামী দুনিয়া ত্যাগ করছে। ঠিক তখন আমার ফোনে একটা কল আসলো। আমি কল রিসিভ করতে কেবিনের বাহিরে চলে গেলাম। ঠিক তখন কলের ওই পাশ থেকে আমার নতুন আব্বু বলতে লাগলো, রাজ। আমি বললাম, হ্যাঁ আব্বু বলো। তখন তিনি বলল, তোমার কথা মতো সব কাজ হয়ে গিয়েছে। আমি বললাম, আমি এখন সেখানেই আছি, আর আপনি কোনো চিন্তা করবেন না, সবকিছু আমাদের প্ল্যান মতোই হচ্ছে। তখন মনে মনে আরেকটা ছক করতে থাকলাম, যেভাবেই হই কয়দিন পর জেরিন সুস্থ হয়ে যাওয়ার পর ওকে ফিল করাতে হবে যে আমি স্বামী, কিন্তু এটা এখন না। তখন ওই পাশ থেকে আব্বু বলল, কি কোনো কথা বলছো না যে? আমি বললাম, আচ্ছা তাহলে রাখি, একটু হসপিটালে আসছি। ওই পাশ থেকে আব্বু বলতে লাগলো, কেন কি হয়েছে? তোমার কি কোনো কিছু হয়েছে স্বামী? আমি বললাম, না কোনো কিছু হয়নি। তখন তাকে সবকিছু খুলে বললাম। তিনি বলল, আচ্ছা। এই বলে ফোন কেটে দিলাম। আমি কেবিনে ঢুকে বললাম, জেরিন তুমি একটু বিশ্রাম নাও, আর ডাক্তার সাহেব ওকে একটা ঘুমের ইনজেকশন মেরে দেন তো, বেশি বক বক করতেছে। তখন নার্স একটা হাসি দিলাম আর তাকে একটা ইনজেকশন মেরে দিলাম। একটু পর সে ঘুমিয়ে পড়ল। তখন আমি রিয়াকে বললাম, রিয়াম তাহলে তুই থাক, আমি এখন চলে যাব, আমার একটু কাজ আছে। রিয়া বলল, আচ্ছা তাহলে যা, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসিস। তুই আসলে আমি আর তুই একসাথে আবার যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে সেখান থেকে চলে আসলাম।